ওয়েলকাম টু অনলাইন ক্লাস অফ নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি ক্লাস 5-এর ইংলিশ নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের ইংলিশের যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনস্ট্রাকশন, সেটাকে আমরা শর্ট কোশ্চেনও বলতে পারি। তোমরা এর আগেগুলো পড়েছিলে, আজকে আমি তোমাদের সামনে আরও কিছু নিয়ে এসেছি। আশা করি তোমরা আমাদের ক্লাসটা মনোযোগের সাথে লক্ষ্য করবে। তাহলে চলো পাঠে চলে যাই। এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে, তাই না? ছবিগুলো দেখে কি মনে হচ্ছে? একজন ছেলে কি কি খাচ্ছে? ক্যারট, গাজর খাচ্ছে। আবার ও কিছু ফ্রুটস খাচ্ছে। এখানে কি এক্সারসাইজ করছে। এখানে ছেলেমেয়েরাও কি এক্সারসাইজ করছে। এগুলো দিয়ে আমরা আসলে কি বুঝতে পারি? মূলত এগুলো হচ্ছে সুস্বাস্থ্যের লক্ষণ। মানে তোমরা যদি তোমাদের স্বাস্থ্য এবং শরীর মন ভালো রাখতে চাও, সেক্ষেত্রে তোমাদের কি পুষ্টিকর হেলদি খাবার এবং এক্সারসাইজ ব্যায়াম অবশ্যই করতে হবে, নিয়মিত এগুলো করতে হবে। আর জাঙ্ক ফুড যেগুলো থাকে, বাহিরের খাবার যেগুলো থাকে, সেগুলো অ্যাভয়েড করতে হবে। তো আজকে তোমাদের যে প্রথম ইনস্ট্রাকশনটা থাকছে সেটা হচ্ছে তোমাদের মূলত কিভাবে একটা ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। তাহলে চলো আমরা প্রথম ইনস্ট্রাকশনে চলে যাই। দেখো, প্রথমে ইনস্ট্রাকশনের আমাদের প্রথমেই হচ্ছে কোনো কিছু কাজ করার আগে আমাদের আগে জানতে হবে যে আমাদের কাজটা মূলত কি করতে হবে, কি বিষয়ের উপর করতে হবে এবং কিভাবে করতে হবে। তোমরা যেহেতু এগুলো আগে এগুলোর সাথে পরিচিত, তারপর আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কোশ্চেনটা পড়বো যে মূলত আমাদের মূল টাস্কটা কি। রিড দ্য সাজেশন, তার মানে এখানে কিছু সাজেশন দেওয়া আছে, পরামর্শ দেওয়া আছে। অ্যাবাউট কিপিং ইউর বডি হেলদি, কি সম্পর্কে, কিভাবে আমরা আমাদের শরীরটাকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। দেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তার মানে কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের উত্তরগুলা আমাদের দিতে হবে। তার মানে প্রথম শব্দ হচ্ছে আমাদের যে পরামর্শগুলো থাকবে একটা টেবিলের ভিতরে, সেই পরামর্শগুলা বা সাজেশনগুলো আমাদের করতে হবে। তারপরে সেই পরামর্শ সাজেশনগুলো অনুসরণ করে আমাদের পরবর্তী উত্তরগুলো দিতে হবে। তবে সেই উত্তরের ক্ষেত্রে অবশ্যই তোমাদের একটু সৃজনশীলতা কাজে লাগাতে হবে, কারণ যত ভালো করে তোমরা লিখবে, যত ভালো করে উত্তর দিবে, তত ভালোই নাম্বার পাবে এবং তোমাদের কি লেখার মাধুর্যটাও অনেক সুন্দর হবে। দেখো এখানে দেওয়া আছে কিপিং ইউর বডি হেলদি, মানে এখানে যে পরামর্শগুলো আছে সেগুলো মূলত কিভাবে শরীরটাকে আমরা সুস্থ রাখবো, ভালো রাখবো সেই সম্পর্কিত। প্রথমেই দেওয়া আছে 1 নম্বরে ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সকাল সকাল কি ঘুম থেকে উঠতে হবে। 2 নম্বরে দেওয়া আছে গো ফর আ মর্নিং ওয়াক অ্যান্ড গেট ফ্রেশ এয়ার, আমরা যদি সকালবেলা হাঁটতে বের হই তখন দেখা যায় কি একটা ফ্রেশ সুন্দর একটা বাতাস, যেটা থাকে কি একটা নির্মল বায়ু, সেটা আমরা পাই এবং এটা হচ্ছে শরীরের জন্য খুবই উপকারী। শরীরের জন্য যেমন হাঁটাটা সকালবেলা উপকারী, এই নির্মল বাতাসটাও আমাদের শরীরের জন্য খুবই দরকারি। 3 নম্বরে কি দেওয়া আছে ব্রাশ ইউর টিথ প্রপারলি, তোমার দাঁত অবশ্যই মাজতে হবে। তবে দাঁত কি শুধু এভাবে ঘষে ঘষে মাজলে হবে না, আমাদের যথার্থ নিয়ম অনুসারে উপর নিচে যেভাবে নিয়ম অনুসরণ করে আমাদের দাঁতটা পরিষ্কার করতে হয়, ওইভাবে আমাদের পরিষ্কার করতে হবে। এইভাবে দেখা যায় দাঁত পরিষ্কার করার সময় তোমরা অনেকে কি করো, জোরে জোরে ব্রাশ করো অথবা অনেক টেস্ট করো দাঁতের উপরে, মাড়ির উপরে। এই সময় কি হয়, রক্তক্ষরণ হয়, অনেক সময় কি এটা সমস্যা দেখা যায় মাড়িতে। সেজন্য প্রপার নিয়মটা অনুসরণ করেই তোমাদের দাঁত ব্রাশ করতে হবে। 4 নম্বরে কি দেওয়া আছে টেক আ বাথ এভরিডে ইফ পসিবল, আমরা যারা সুস্থ আছি তাদের অবশ্যই প্রতিদিন নিয়মিত একটা সময়, নির্দিষ্ট সময়ে গোসল করতে হবে। তবে কেউ যদি অসুস্থ থাকে বা কারো যদি অন্য কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কি সে অ্যাভয়েডও করতে পারে, কিন্তু তোমার সম্ভব হলে তুমি নিয়মিতই গোসল করার চেষ্টা করবে। তারপরে দেওয়া আছে ট্রাই টু ইট গুড ফুড এভরিডে, চেষ্টা করবে প্রতিদিন কি ভালো খাবার খাওয়া, যেটা শরীরের জন্য খুবই দরকারি। 6 নম্বরে কি দেওয়া আছে গো টু বেড আর্লি এট নাইট, আমাদের সকালবেলা যেমন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তেমন রাত্রিবেলাও কি আমাদের তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে। আমাদের যে অভ্যাস অনেকেরই থাকে যে রাত জাগার অভ্যাস বা দেরি করে ঘুমোতে যাও, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডিনার কমপ্লিট করে আমরা ঘুমোতে যাব। দেখো এখন ওই আমরা পরামর্শগুলো সাজেশনগুলো পড়লাম, এখন দেখো এদিকে
তিনটা কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনগুলো আমরা এখন পড়ি। When should you wake up to keep your body fit? তোমার কখন ঘুম থেকে ওঠা উচিত তোমার শরীরকে সুস্থ রাখার জন্য? Why should you go for a morning walk? কেন তোমার সকালবেলা হাঁটতে যাওয়া উচিত? How do you keep your body fit? বলছে কিভাবে তুমি তোমার শরীরটাকে সুস্থ বা কি উপযুক্ত একটা যে আমাদের শারীরিক অবস্থান সেই অবস্থায় আমরা রাখতে পারি। তো এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের পরীক্ষায় দিতে হবে। সেই ক্ষেত্রে তোমরা শুধু আনসার টুদা যেটা যদি থাকে 10 নাম্বার কোশ্চেন নাম্বার অথবা 11 নাম্বার কোশ্চেন নাম্বার সেই নাম্বারটা দিয়ে তোমরা শুধু অ্যান্সারগুলো A B C দিয়ে লিখে ফেলবে। এক্ষেত্রে তোমাদের আর কিছু লেখার প্রয়োজন নেই। তো প্রথম কোশ্চেনটা ছিল আমাদের When should you wake up to keep your body fit? তোমার কখন ঘুম থেকে ওঠা উচিত? তাহলে এখানে দেওয়া আছে we should। দেখো এখানে আমি ইউ বলেছি, তোমাকে বলেছি, তুমি এখানে আমরা দিয়েও বুঝাতে পারো, সেই কারণে তুমি আমরা হিসেবে দিয়ে কি বুঝালাম উই। তাহলে উই মানে আমাদের শুড উচিত, উই শুড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমাদের উচিত কি সকালবেলা ঘুম থেকে ওঠা টু কিপ আওয়ার বডি ফিট, মানে আমাদের শরীরটাকে কি সুস্থ রাখার জন্য। তারপর ছিল ওয়াই শুড ইউ গো ফর আ মর্নিং ওয়াক? কেন তোমার সকালবেলা হাঁটতে যাওয়া উচিত? উই শুড go for a morning walk to get fresh air। এটা তোমরা ওই ইনস্ট্রাকশনের যে পরামর্শের সাজেশনগুলো ছিল এগুলোর মধ্যে থেকেই তুমি এগুলো অ্যান্সারগুলো কালেক্ট করতে পারবে। তারপর সি নাম্বারে চলে যাচ্ছি। সি নাম্বারে ছিল কিভাবে তুমি তোমার স্বাস্থ্যটাকে সুন্দর রাখবে। তো এখানে আনসারটা দেখো, একটু ব্রডলি দিতে হবে আনসারটা। সি we can keep our body fit by following the rules of good health। আমরা আমাদের স্বাস্থ্যটাকে সুন্দর রাখতে পারি, ভালো রাখতে পারি কি অনুশীলন করে? যেই নিয়মগুলো আছে ভালো স্বাস্থ্য রক্ষা করার বা ভালো স্বাস্থ্য অধিকারী হওয়ার যে নিয়মগুলো আছে সেগুলো অনুশীলন করে। যেমন ধরো such as brushing your teeth properly, তোমার দাঁতগুলো কি করতে হবে ভালো করে কি পরিষ্কার করতে হবে। টেকিং আ বাথ এভরিডে, প্রতিদিন গোসল করতে হবে। ইটিং গুড ফুড এভরিডে, প্রতিদিন কি স্বাস্থ্যকর খাবার খেতে হবে, ভালো খাবার খেতে হবে। গোয়িং টু বেড আর্লি অ্যাট নাইট, রাত্রিবেলা কি তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে। অ্যান্ড রাইজিং ফ্রম বেড, এবং সকালবেলা কি উঠতে হবে কখন? আর্লি ইন দ্য মর্নিং, খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এই গেল তোমাদের প্রথম ইনস্ট্রাকশন। চলো আমরা দ্বিতীয় প্যাটার্নে চলে যাই। দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে, ছবিগুলো দেখে কি মনে হচ্ছে? এখানে একজন স্টুডেন্ট পড়ছে, একজন ছেলে পড়ছে, এখানে কি একজন মেয়ে পড়ছে। এখানে দেখো তারা কি একসাথে মিলে কি একসাথে কি পড়াশোনা করছে, গ্রুপ স্টাডি করছে। তাহলে বোঝা যাচ্ছে যখন দেখা যায় কি আমরা গ্রুপ স্টাডি করি মূলত কি পড়ালেখা ভালো করার জন্য বা ভালো একটা পরীক্ষায় রেজাল্ট করার জন্য। তো এই জন্য আমাদের কিছু নিয়ম অনুশীলন করতে হয়। সেই জন্য কি আজকে তোমাদের এই টপিকটা দেখে বোঝা যাচ্ছে যে আজকে টপিকটা মূলত হচ্ছে দ্বিতীয় নাম্বার, যেটা হচ্ছে কিভাবে ভালো একটা রেজাল্ট করা যায় পরীক্ষাতে বা কিভাবে একজন ভালো স্টুডেন্ট হয়ে ওঠা যায়। তাহলে চলো দ্বিতীয় নাম্বার ইনস্ট্রাকশনটাতে চলে যাই। দেখো দ্বিতীয় নাম্বারটাতে দেওয়া আছে রিড দ্য ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনটা পড়বে অ্যাবাউট হাউ টু প্রিপেয়ার ওয়েল ফর এক্সাম, কিভাবে ভালো প্রস্তুতি নেওয়া যায় পরীক্ষার জন্য। অ্যান্ড দেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তারপরে কি যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেগুলোর উত্তর দিতে হবে। তো আমরা চলে যাই আমাদের পাঠে। হাউ টু প্রিপেয়ার ওয়েল ফর দ্য এক্সাম। ফার্স্ট, স্টাডি অ্যাটেন্টিভলি অ্যান্ড কমপ্লিট দ্য লেসন রেগুলারলি। তোমাদের মনোযোগের সাথে কি করতে হবে? পড়াশোনা করতে হবে এবং যে লেসনগুলো থাকে নিয়মিত দেখা যায় স্কুল থেকে দেওয়া হয় বা হোম টিউটর দেয় সেগুলো, বা তোমার বাবা মা পড়ালে যে তোমাদের লেসনগুলো পড়তে বলে নিয়মিত একটা পাঠের একটা রুটিন থাকে, ওই অনুসারে তোমাদের সেগুলো কি রেগুলার কমপ্লিট করতে হবে। দ্বিতীয় নম্বর আছে অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, স্কুলের যে ক্লাসগুলো থাকে সেগুলোতে কি নিয়মিত অংশগ্রহণ করতে হবে। তারপরে দেওয়া আছে লিসেন টু দ্য টিচার্স কেয়ারফুলি, এবং শিক্ষক কি বলে, কি ধরনের কাজ বা কর্ম তোমাদের যে হোমওয়ার্কগুলো দেয় সেগুলো কি করতে হবে? কেয়ারফুলি কি শুনতে হবে এবং সেগুলো করতে হবে। ডু হোমওয়ার্ক রেগুলারলি, প্রতিদিন নিয়মিত কি যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো করতে হবে। রিভাইজ এভরিথিং ওয়েল,
পরীক্ষাতে আমরা দেখা যায় যে পরীক্ষাতে আমরা কি করি, লিখার পরে কি করতে হয়, খাতাটা রিভিশন দিতে হয়, বা তুমি কোনো টিচারকে তোমার পড়াটা সাবমিট করবে, তখন সেক্ষেত্রে কি তোমার উচিত কাউকে কিছু দেওয়ার আগে, কাউকে কিছু নিরীক্ষণের আগে দেওয়ার জন্য তার আগে কি করতে হবে, তোমাকে সেটা কি করতে হবে, ভালো করে রিভিশন দিতে হবে। তো এগুলো আমরা পড়ে নিলাম। এখন চলো সেই কোশ্চেনগুলো আমরা দেখি। হোয়াট শুড ইউ ডু টু মেক আ গুড রেজাল্ট? তোমার কি করা উচিত একটা ভালো রেজাল্টের জন্য? Why should you study regularly? কেন তোমার উচিত নিয়মিত পড়াশোনা করা? How do you prepare yourself for the exam? তুমি তোমাকে কিভাবে প্রস্তুত করবে এক্সামের জন্য? তো এই নাম্বার কোশ্চেনটাতে অ্যান্সার আমরা চলে যাচ্ছি। কিভাবে আমি একটা ভালো রেজাল্ট করব? I should attend the classes regularly. আমার উচিত নিয়মিত ক্লাসে কি অংশগ্রহণ করা, স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে পড়াশোনা করা, অ্যান্ড ওয়ার্ক হার্ড টু মেক আ গুড রেজাল্ট। এবং আমাকে পরিশ্রমী হতে হবে একটা ভালো রেজাল্ট করার জন্য। জানো পরিশ্রমী কি সৌভাগ্যের মূল চাবিকাঠি, সেই কারণে পরিশ্রম না করলে কি আমরা সেই ভালো রেজাল্টটা পাবো না। তারপর চলো বি নাম্বারে চলে যাই। আই শুড স্টাডি রেগুলারলি টু প্রিপেয়ার মাই সেলফ ওয়েল। আমার উচিত কি প্রতিদিন নিয়মিত পড়াশোনা করা, যাতে আমি আমাকে নিজেকে প্রস্তুত করতে পারি পরীক্ষার জন্য ভালো করে, অ্যান্ড টু মেক আ গুড রেজাল্ট, এবং একটা সুন্দর একটা রেজাল্ট তৈরি করতে পারি। সি নাম্বারে দেওয়া আছে আই প্রিপেয়ার মাইসেলফ ফর দ্য এক্সাম ইন ডিফারেন্ট ওয়েজ। আমি আমাকে নিজেকে কি বিভিন্ন পন্থা বা উপায় অনুসরণ করে কি করতে পারি, পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারি। যেমন ধরো দেওয়া আছে I study attentively and complete the lesson regularly. আমি মনোযোগের সাথে পড়াশোনা করি এবং কি করতে পারি, যে আমার পরীক্ষার লেসন পার্টগুলো যেগুলো থাকে নিয়মিত, যেগুলো আমার দেওয়া হয় কাজ থাকে, সেগুলো কি আমি কমপ্লিট করব। I attend classes regularly. আমি নিয়মিত কি করব, আমার ক্লাসে অংশগ্রহণ করব, and listen to the teachers carefully, এবং শিক্ষকদের কথা মনোযোগের সাথে শুনব। I also do homework regularly and revise everything well. এবং আমি আমার প্রতিদিন আমার নিয়মিত বাড়ির কাজগুলো করবো এবং সবগুলো ভালো করে কি রিভিশন দিব। এখন চলো আমরা আমাদের 3 নাম্বারটায় চলে যাচ্ছি। দেখো বছর তো প্রায় শেষ হয়ে যাবে, বছর শেষ হলে নতুন বছর শুরু হয় বাংলা বছর, তাই না? তখন আমরা বাংলা বছরের প্রথম যেটা থাকে বৈশাখ মাস, বৈশাখ মাসের 1 তারিখে আমরা কি করি, পহেলা বৈশাখ পালন করি, তাই না? খুব মজা হয় তখন। দেখো এখানে সেই বৈশাখেরই অনেকগুলো ছবি দেওয়া আছে। এসো হে বৈশাখের দেখো একটা ছবি দেওয়া আছে। তারপর দেখো এদের কতগুলো কি মুখোশের ছবি দেওয়া আছে। এখানে দেখো মঙ্গল শোভাযাত্রার ছবি দেওয়া আছে। এখানে কি একটা সুন্দর একটা ছবি দেওয়া আছে শুভ নববর্ষ লেখা। তো বুঝতেই পারছো পরবর্তী টপিকটা হচ্ছে তোমাদের পয়লা বৈশাখ নিয়ে। পয়লা বৈশাখটা কিভাবে উদযাপন করো, এটা তোমার কাছে কিরকম লাগে, এই ধরনেরই একটা টপিক নিয়ে আলোচনা করবো। চলো আমরা চলে যাই টপিকসে। Read the instruction about celebrating পহেলা বৈশাখ। বলছে যে পরামর্শ বা ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, এগুলো কি তোমার মানে পহেলা বৈশাখ কিভাবে উদযাপন করো এই সম্পর্কে দেওয়া আছে, এন্ড এগুলো পড়তে বলেছে। দেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তারপরে কি পরবর্তী কোশ্চেনগুলো উত্তর দিতে হবে। সেলিব্রেটিং পহেলা বৈশাখ, তো প্রথমটা কি করতে হবে, প্রথম দেখা যায় আমরা বৈশাখে কি খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি, তাহলে 1 নাম্বার দেওয়া আছে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি। তারপরে ওয়ার পাঞ্জাবি অ্যান্ড পায়জামা, এখানে দেখো একটা এস আসছে, এটা ডিস্ট্রিক্টলি আসছে, এটা হবে এ এন ডি। অ্যান্ড আমরা কি করি, ছেলেরা কি করি, পাঞ্জাবি এবং পায়জামা পরিধান করি। এখানে যেহেতু আমাদের ছেলেদের মানে যেহেতু আমাদের মূলত হচ্ছে কি ইনস্ট্রাকশনটা ফলো করে অ্যান্সার করতে হয়, যেহেতু এদিকে পাঞ্জাবি পাজামার কথাই দেওয়া আছে বা শাড়ি বা সালোয়ার কামিজের কথা দেওয়া নেই, সেহেতু আমরা আনসারের ক্ষেত্রে আমরা পাঞ্জাবি পায়জামাটাই রাখার চেষ্টা করব, কারণ আমাদের ইনস্ট্রাকশন ফলো করে অ্যান্সারটা করতে হয়। মূলত গো টু আ বৈশাখী মেলা, বৈশাখী মেলা হয় তোমরা সবাই জানো, সেই বৈশাখী মেলাতে যাওয়া। তারপর হচ্ছে এনজয় ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, এটাকে কি করো তুমি আরো সেলিব্রেট করতে পারো, এটাকে তোমার বন্ধুদের সাথে এবং তোমার পরিবারের সদস্যদের সাথে। ইউ ক্যান টেক বেলুনস, ফ্লুটস অ্যান্ড ড্রাম, তুমি কি করতে পারো সেখান থেকে যে বেলুন থাকে, তারপর বাঁশি থাকে, ড্রাম থাকে, তবলা থাকে, এগুলো কি করতে পারো ওখান থেকে মেলা থেকে কিনতে পারো। তাহলে আমরা চলো কোশ্চেনে চলে যাই।
এ নাম্বার কোশ্চেনে দেওয়া আছে হোয়েন ডু ইউ গেট আপ অন পহেলা বৈশাখ? তুমি কখন পয়লা বৈশাখে ঘুম থেকে ওঠো? হোয়াই শুড ইউ জয়েন দ্য বৈশাখী মেলা? তোমার কেন উচিত বৈশাখী মেলাতে অংশগ্রহণ করা? হাউ ডু ইউ সেলিব্রেট পহেলা বৈশাখ? তুমি কিভাবে পহেলা বৈশাখটা সেলিব্রেট করো, উদযাপন করো? তো প্রথমে অ্যান্সারটা দেওয়া আছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তোমরা ইনস্ট্রাকশনে দেখেছো কি আর্লি ইন দ্য মর্নিং মানে খুব সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে। তাহলে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অন পহেলা বৈশাখ। তারপর দ্বিতীয় নাম্বারটায় চলে যাই আই শুড জয়েন বৈশাখী মেলা। আমার উচিত বৈশাখী মেলাতে অংশগ্রহণ করা বিকজ ইট ইজ আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যাল। এটা আমাদের কি জাতীয় একটা উৎসব। আই এনজয় ইট গ্রেটলি উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। আমি এটা খুব ভালোভাবে উদযাপন করতে পারি কাদের সাথে? আমার বন্ধুদের সাথে এবং আমার পরিবারের সদস্যদের সাথে। সি নাম্বারের উত্তরে দেখো আই এনজয় ইট গ্রেটলি উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। আই বাইট ভেরিয়াস থিংস হিয়ার। মেলাতে তুমি বেশি অনেক কিছু কিনতে পারো সাচ এস যেমন ধরো বেলুনস, ফ্লুটস, ড্রাম এক্সেট্রা। এগুলো কিন্তু তোমাদের ইনস্ট্রাকশনেই দেওয়া ছিল। চলো আমরা পরবর্তী ইনস্ট্রাকশনে চলে যাই। দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? এখানে অনেকগুলো কি ফ্রুটস ভেজিটেবল দেওয়া আছে, তাই না? একটা গার্ডেনের মতো মনে হচ্ছে। এখানে দেখো একটা গার্ডেনের ছবি দেওয়া আছে যেখানে অনেকগুলো কি ক্যাবেজ, বাঁধাকপি, তারপর টমেটো, দেখছো অনেক কিছুই কি চাষাবাদ করা হয়েছে। তারপর এখানে দেখো কতগুলো লোক মহিলা এবং পুরুষ মিলে কি করছে, তারা তাদের বাগানটাকে কি করছে চাষাবাদের উপযোগী করার জন্য তৈরি করছে। এখানে দেখো কতগুলো কি ভেজিটেবলসের ছবি দেওয়া আছে। তার মানে বুঝতে পারছো তোমাদের পরবর্তী যে ইনস্ট্রাকশনটা সেটা হচ্ছে তোমাদের গার্ডেনিং এর উপর, আর সেটা হচ্ছে ভেজিটেবল গার্ডেনিং এর উপর। তাহলে চলো কিভাবে আমরা এটা করবো দেখে নিই। রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট মেকিং আ ভেজিটেবল গার্ডেন। বলছে এই ইনস্ট্রাকশনগুলো পড়ো কিভাবে একটা ভেজিটেবল মানে সবজির একটা বাগান গড়ে তুলবে সে সম্পর্কে। অ্যান্ড দেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তারপরে কি পরবর্তী কোশ্চেনগুলোর কি উত্তর দিবে। মেকিং আ ভেজিটেবল গার্ডেন, প্রথমে আমাদের কি করতে হবে? ফার্স্ট স্টেপে সিলেক্ট আ প্লট ফর ইউর গার্ডেন। প্রথমে আমাদের কি তুমি একটা বাগান করতে চাইলে প্রথমে তোমাকে কি একটা জমি অথবা ভূমি প্রথমে সিলেক্ট করতে হবে। দ্বিতীয় প্রিপেয়ার দ্য সয়েল, সেই মাটিটাকে কি করতে হবে? প্রস্তুত করতে হবে। শো দ্য সিড, তারপরে বীজ বপন করব। তারপরে দেওয়া আছে 4 নম্বরে পুট ওয়াটার অ্যান্ড ফার্টিলাইজার, সেখানে আমরা কি পরিমাণ মতো পানি এবং সার দিব। মেক আ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন, সেই গার্ডেনটাকে প্রোটেক্ট করার জন্য আমরা কি করব? বাগানের চারপাশে বেড়া দিব। তাহলে চলো কোশ্চেনগুলোতে চলে যাই। এই নাম্বারে দেওয়া আছে হোয়েন ডু ইউ ওয়ার্ক ইন ইউর গার্ডেন, তুমি তোমার বাগানে কখন কাজ করো। হোয়াই শুড ইউ মেক আ গার্ডেন, তোমার কেন একটা বাগান তৈরি করা উচিত। হাউ ডু ইউ মেক ইউর গার্ডেন, তুমি কিভাবে তোমার বাগান তৈরি করবে। অ্যান্সারগুলো চলো আমরা তাহলে দিয়ে ফেলি। প্রথমটা ছিল আমি কখন কি বাগানে কাজ করি। ইন দ্য মর্নিং অ্যান্ড আফটারনুন। আমরা জানি শিক্ষার্থীরা, তোমরা জানো যে প্রথম এই নাম্বারটা হয় একটু ছোট ইনফরমেটিভ, তারপরটা হয় একটু ব্রড যেটা হয় শর্ট, আর পরেরটা হয় একটু ন্যারেটিভ অ্যান্সার দিতে হয় সি নাম্বারে। ওই স্টেপটা ফলো করে তোমরা অ্যান্সারগুলো করবে। বি নাম্বার দেওয়া আছে টু গেট বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন, তুমি কেন বাগান করো। আমরা বাগান করি কিসের জন্য? আমাদের কি একটা মানসিক এবং শারীরিক কি একটা কি সন্তুষ্টির জন্য আমরা বাগানটা করে থাকি, তুমি এখানে সেটাই লিখতে পারো। তারপরে দেখো সি নাম্বারে কিভাবে আমি আমার বাগান করব। এট ফার্স্ট আই সিলেক্ট আ প্লট ফর মাই গার্ডেন, প্রথমে আমি আমার একটা বাগানের জন্য একটা ভূমি বা জমি নির্বাচন করব। তারপরে দেন আই প্রিপেয়ার দ্য সয়েল, তারপর আমি কি মাটিটাকে প্রস্তুত করব। তারপর আমি কি করব? থার্ডলি আই শো দ্য সিড, আমি কি বীজ বপন করব। দেন আই পুট ওয়াটার অ্যান্ড ফার্টিলাইজার অ্যান্ড at last I make fence around the garden। এখানে দেখো দেনের টিটা স্মল লেটার হয়েছে, এটা ক্যাপিটাল লেটারে হবে। তারপরে কি বলেছে? আমি এখানে কি দিব? পানি দিব এবং সার দিব। তারপরে লাস্ট স্টেপে কি করব? আমি একটা বেড়া তৈরি করব চারি সাইডে, যাতে বাগানটাকে প্রোটেক্ট করতে পারি। আশা করি তোমরা আমার এই ইনস্ট্রাকশনটা বুঝতে পেরেছো। চলো পরবর্তী ইনস্ট্রাকশনে আমি চলে যাই। এখানে দেখো ইনস্ট্রাকশনটা, এই ইনস্ট্রাকশনটা খুবই সুন্দর এবং চমৎকার, এটা খুবই শিক্ষামূলক একটা ইনস্ট্রাকশন। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের
জাতীয় পতাকা আমাদের সার্বভৌমত্ব, আমাদের একতার যেটা একটা প্রতীক, সেই আমাদের স্বাধীন দেশের স্বাধীন পতাকা আমি দেখতে পাচ্ছি। তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছি কি, দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি, যেটা আমাদের স্বাধীনতার আরেকটি প্রতীক। আর এখানে অনেক মিলে কি করি আমরা, আমাদের যে স্বাধীনতা দিবস থাকে সেটাতে কি আমরা এভাবে সেলিব্রেট করি। তারপরে দেখো এখানে দেখো তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী অথবা কোনো বাচ্চার আঁকা একটি স্বাধীনতা দিবসের একটি দৃশ্য, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগছে। আর আমি দেখেছি যে তোমরা যখন বিদ্যালয়ে ড্রয়িং করতে তোমরা এই ধরনের ড্রয়িংগুলো একটু বেশি করতে, আর আমার কাছে নিজের কাছে তোমাদের ড্রয়িংগুলো খুবই ভালো লাগে, সেই জন্য এই ড্রয়িংটা আমি একটু রেখেছি তোমাদের জন্য। আর আশা করি তোমরা বাসায় বসে ড্রয়িং করবে, যাতে ড্রয়িংয়ের চর্চাটা তোমাদের নষ্ট না হয়ে যায়। তারপরে দেখো এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বীর মুক্তিযোদ্ধারা, দেখো স্বাধীন দেশের স্বাধীন পতাকা হাতে তারা কি আনন্দ মিছিল করছে। তাহলে বুঝতে পারছো আমাদের পরে শর্ট কোশ্চেনটা কিভাবে হতে যাচ্ছে বা ইনস্ট্রাকশনটা কি ধরনের হতে যাচ্ছে। রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট আ প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট মানে কি, দেশপ্রেমিক। যারা আমাদের দেশের জন্য যুদ্ধ করে, শুধু কি তারাই দেশপ্রেমিক না, যারা দেশের জন্য কাজ করে, দেশের জন্য আত্মনিয়োগ করে, তারাও কি দেশপ্রেমিক। তুমি নিজেও একজন দেশপ্রেমিক হতে পারো, আমিও একজন দেশপ্রেমিক হতে পারি। দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা, দেশের মানুষের কথা চিন্তা করা, এগুলোই হচ্ছে দেশপ্রেমিকের মূল লক্ষণ। তাহলে এদিকে দেওয়া আছে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট আ প্যাট্রিয়ট, একজন দেশপ্রেমিক সম্পর্কে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, এটা পড়তে বলেছে। অ্যান্ড দেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তারপরে কি পরবর্তী কোশ্চেনগুলো উত্তর দিবে। টু বি আ প্যাট্রিয়ট, কিভাবে একজন দেশপ্রেমিক হওয়া যায়। প্রথমে তোমার কি করতে হবে, রেসপেক্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। আমি আগেই বলেছিলাম আমাদের জাতীয় পতাকা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব এবং একতার প্রতীক, আমাদের স্বাধীন দেশের প্রতীক। সেটাকে তোমাকে অবশ্যই কি করতে হবে, সম্মান জানাতে হবে। দ্বিতীয় নাম্বারে রেসপেক্ট দ্য ন্যাশনাল অ্যানথেম, আমাদের জাতীয় সঙ্গীতও কিন্তু আমাদের স্বাধীন দেশের একটা স্বাধীনতার একটা লক্ষণ বা প্রতীক। এটাকেও কি আমাদের কি সবার এটাকে অবশ্যই সম্মান জানানো উচিত। তারপরে বি আ গুড সিটিজেন, তোমার অবশ্যই কি একজন ভালো নাগরিক হতে হবে। তুমি যদি ভালো নাগরিক না হতে পারো, তুমি কখনোই একজন দেশপ্রেমিক হতে পারবে না। কারণ দেশপ্রেমিক হতে হলে তোমাকে অবশ্যই একজন ভালো নাগরিক হতে হবে। তুমি আগে হবে ভালো নাগরিক, তারপরে হবে দেশপ্রেমিক। ইউনাইট ইউরসেলফ অ্যান্ড স্ট্রেট দ্য নেশন, তোমাদের নিজেদের মধ্যে কি একতা তৈরি করতে হবে। তোমরা যেমন তোমাদের ক্লাসের মধ্যে তোমাদের ফ্রেন্ড যারা থাকে, তোমরা সবাই কি একসাথে কি থাকো না, আর নিজেরা যখন একসাথে হও, একসাথে কোনো একটা কিছু করো, সেই কাজটা কি এক সুন্দর হয়ে যায়, তাই না? এইভাবে বলা হয়েছে যে তোমরা তোমাদের মধ্যে একতা সৃষ্টি করবে এবং একটা জাতীয় শক্তি গঠন করবে, যেটা যে কোনো বিপদ, যে কোনো অবস্থা মোকাবেলা করতে পারবে। লাভ ইউর কান্ট্রি, তোমার দেশকে তোমার অবশ্যই ভালোবাসতে হবে, যেটা একজন কি দেশপ্রেমিক হওয়ার প্রথম শর্ত। অ্যান্ড রেসপেক্ট অল রিলিজিয়নস, এবং তোমাকে তোমার দেশে অবস্থিত সকল ধর্মের, শুধু সকল ধর্মের না, সকল ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে ধনী গরিব সবাইকে তোমার কি করতে হবে, অবশ্যই ভালোবাসতে হবে। তাহলে চলো আমরা কোশ্চেনগুলো দেখে নিই কি ধরনের কোশ্চেন হবে। হোয়াট মাস্ট ইউ রেসপেক্ট, তোমার কি অবশ্যই সম্মান জানাতে হবে। বি নাম্বারে ওয়াই শুড ইউ রেসপেক্ট ইউর ফ্ল্যাগ, কেন তোমার পতাকা বা জাতীয় পতাকাকে তোমার সম্মান জানাতে হবে, এটা তোমাদের অবশ্যই জানা উচিত। যে আমরা তো জানি যে আমাদের জাতীয় পতাকাকে আমরা সম্মান জানাবো, আমাদের জাতীয় সঙ্গীতকে আমরা সম্মান জানাবো, কিন্তু কেন জানাবো, এটা একটা খুব ভালো কোশ্চেন। হাউ ক্যান ইউ বি আ গুড সিটিজেন, তুমি কিভাবে একটা ভালো নাগরিক হতে পারবে, এটা হচ্ছে আরেকটু একটা সুন্দর একটা কোশ্চেন, যেটা খুবই ভালো লাগে আমার এই কোশ্চেনটা। তো দেখো প্রথমটা দেওয়া আছে কি কি আমার অবশ্যই রেসপেক্ট করা লাগবে। ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত, এবং কি অল রিলিজিয়নস, এবং সকল ধর্মের মানুষ। তারপরে দ্বিতীয় নাম্বারটা বলেছিল হোয়াই শুড ইউ রেসপেক্ট ইউর ফ্ল্যাগ, কেন তুমি তোমার জাতীয় পতাকাকে সম্মান জানাবে, এটা কেন। Our national flag is a symbol of our national sovereignty and solidarity. আমাদের জাতীয় পতাকাটা হচ্ছে, আমি আগে বলেছিলাম আমাদের জাতীয় পতাকাটা কি হচ্ছে, আমাদের সার্বভৌমত্ব এবং একতার কি একটি প্রতীক। So it is our duty, তাই এটা আমাদের দায়িত্ব, to love and respect our national flag,
ভালোবাসা এবং কি সম্মান জানানো আমাদের জাতীয় পতাকাকে। চলো, সি নাম্বারটা ছিল হচ্ছে গিয়ে কিভাবে তুমি একটা ভালো সিটিজেন নাগরিক হতে পারো। ফার্স্ট, আই হ্যাভ টু লাভ মাই কান্ট্রি। আমি বলেছিলাম প্রথমে যে ভালো সিটিজেন হতে হলে, দেশপ্রেমিক হতে হলে অবশ্যই কি ভালোবাসতে হবে আগে নিজের দেশকে, নিজের মাতৃভূমিকে। তো আই হ্যাভ টু লাভ মাই কান্ট্রি, আমার দেশকে আমাকে ভালোবাসতে হবে। তারপরে দেওয়া আছে রেসপেক্ট মাই ন্যাশনাল ফ্ল্যাগ, রেসপেক্ট অল রিলিজিয়ন্স অ্যান্ড দেন আই উইল বি আ গুড সিটিজেন। তারপর কি আমার জাতীয় পতাকাকে সম্মান জানাতে হবে। আমার কি সকল ধর্মের, আমার দেশের সকল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষ সবাইকে ভালোবাসতে হবে। দেন আমি কি করতে পারবো, একজন ভালো সিটিজেন হতে পারবো। আর ভালো সিটিজেন হতে হলে কি শুধু কি রেসপেক্ট, ভালোবাসা দিয়ে হবে না, শিক্ষার্থীরা দেশের জন্য কাজ করতে হবে। তুমি তোমার সামনে যখনই দেখবে কোনো কিছু কাজ, সেটাই কি তুমি ধরো তোমার ক্লাসরুমটা অপরিচ্ছন্ন আছে বা তোমার চলার পথ অপরিচ্ছন্ন আছে, তুমি তখন কি করলে, তোমার বন্ধুদের নিয়ে ওটা পরিষ্কার করলে। এটাও কি একটা দেশপ্রেমের লক্ষণ। সবাইকে ভালোবাসা, অসহায় দরিদ্রদের সাহায্য করা, এটাও কিন্তু একটা দেশপ্রেমের লক্ষণ। সবাইকে বড়দের সম্মান করা এবং রেসপেক্ট করা, এটাও কি একটা দেশপ্রেমের লক্ষণ। তার মানে সকল ভালো কাজগুলোই কি দেশপ্রেমের লক্ষণ। তাহলে তোমাদের দেশপ্রেমিক হতে হলে এই কাজগুলো অবশ্যই তোমাদের করতে হবে। আর আমি জানি তোমরা সবাই ভালো এবং দেশকে ভালোবাসো এবং তোমরা সবাই খুব ভালো ভালো কাজ করো। তারপর আমি চাইবো যে তোমরা আরও বেশি করে ভালো কাজ করো, দেশের জন্য কাজ করো। আর আমি চাইবো যে আমার যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা সুন্দর করে নোট ডাউন করে নিবে এবং ভালো করে বাসায় অনুশীলন করবে। আরও দেখা যাচ্ছে তোমাদের যে সহায়ক বইগুলো থাকে ওগুলোতে আরও বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন থাকে, সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।